দুটো পেয়ে। ধানের শীষে ভোট চেয়ে সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু তারেক রহমানের। বিকেলে যাবেন হবিগঞ্জে, গণভোটে হ্যাঁর পক্ষে বিএনপি। এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ বললেন প্রধান উপদেষ্টা। ফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে। মত করে জনমত প্রভাবিত করার দিন শেষ বললেন জামায়াত আমির। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের প্রত্যাশা। এবং টানা শৈত্যপ্রবাহ আর কুয়াশায় জয়পুরহাট সিরাজগঞ্জে নষ্ট বীজতলা। চরম উদ্বেগে কৃষক, পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত 1টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এর আগে বুধবার রাত 8টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করতে যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী আজ সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই বিরামপুর তথা দক্ষিণ সুরমার মাটি থেকে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দলের পক্ষে নির্বাচনী কার্যক্রম আল্লাহর রহমতে আজ এখান থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করলাম। আল্লাহর রহমতে এখান থেকে ধানের শীষের প্রচারণার কাজ আমরা শুরু করলাম আজকে। আমি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহর রহমতে ধানের শীষ আগামী 12ই তারিখের নির্বাচনে জয়যুক্ত হয়। তারেক রহমানের সিলেট সফর ঘিরে জনসভাস্থলে প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, আলিয়া মাদ্রাসা মাঠের চিত্র জানাবেন। মাদ্রাসা ময়দানে বিএনপির বা ধানের শীষের বা ঐক্য জোটের নেতা কর্মীরা কিন্তু দলে দলে কিন্তু ঢুকতেছে। আপনি জানেন গতকালকে কিন্তু তারেক রহমান কিন্তু গতকাল রাতে 7:56 দিকে কিন্তু সিলেট ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট তাকে নিয়ে অবতরণ করেছে এবং তিনি সিলেট আসার পর কিন্তু শাহজালাল মাজার এবং শাহপরান মাজার কিন্তু জিয়ারত করেছেন। এরপর কিন্তু তিনি তার শ্বশুরবাড়ি এলাকায় নৈশভোজ করেছেন। আসলে আমি যদি আপনাকে বলি যে সিলেটের মানুষরা কিন্তু অধীর আগ্রহে রয়েছে যে তাদের নেতা এখান থেকে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করবেন এবং এখান থেকে এমন কিছু মেসেজ দিবেন যা কিন্তু জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমি যদি আপনাকে বলি যে সিলেটের মানুষরা কিন্তু ফজরের বাদ থেকে কিন্তু সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে কিন্তু মানে দলে দলে কিন্তু প্রবেশ করতেছে, যা কিন্তু মানে ভোটারদের মানুষদের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি বা নেতাকর্মীদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু সমাগম হবে, তারা এমন ভাবে কিন্তু মানুষদেরকে দাওয়াত করেছে। প্রশাসনের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এখানে সকল ধরনের পুলিশ, আনসার, বিজিবি সহ সকল ধরনের প্রশাসন কিন্তু রয়েছে এবং বন্দুকধারী বাহিনীও কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে আমি যদি বলি সিলেট ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দান থেকে যদি বলি যে সাধারণ জনগণ কিন্তু প্রত্যাশা করছে যে তাদের নেতা, জাতির নেতা দীর্ঘদিন পরে এই প্রথমই সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে কিছুক্ষণ পরে তিনি তার মূল্যবান বক্তব্য দিবেন এবং জাতির জন্য এমন কিছু মেসেজ দিবেন যে মেসেজ কিন্তু আগামী রাষ্ট্রের জন্য বৈষম্যহীন একটি রাষ্ট্র হিসাবে এবং বৈষম্য যাতে আর কোনো বৈষম্য না এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দান থেকে আমার কাছে আজকের সর্বশেষ তথ্য। ধন্যবাদ শিপার।
সিলেটে জনসভার পর নির্বাচনের প্রচারণায় অংশ নিতে হবিগঞ্জ যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে হবিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বত্র বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। দলীয় প্রধানকে বরণ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। সানু মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পর সিলেট সফরে। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। দলীয় প্রধানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। সিলেটের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে হবিগঞ্জে একটি আনন্দ উৎসবে পরিণত হয়েছে। সিলেটের জামাই হিসেবে ওনাকে যেন আমরা জামাইয়ের মতো বরণ করতে পারি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। হবিগঞ্জে জনসভা করবেন, এতে যুব দলের সকলের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আমরা এই সমাবেশস্থলে তারেক রহমানের প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আমরা কাজ করছি। তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। আমাদের প্রিয় নেতার নিরাপত্তা এবং সময় বিবেচনায় আমরা এই ঐতিহাসিক এই উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন মাঠে বিকাল 3টায় ওনার জনসভার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। জনসভায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। পাশাপাশি আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্ট সেটার বিষয়ে আমরা বিশেষ পরিকল্পনাও নিয়েছি, যেন জনগণের জন্য বাড়তি যেন কষ্ট না হয়। তারেক রহমানের সিলেট সফরের অংশ হিসেবে জনসভাটি হবিগঞ্জের ইতিহাসে স্মরণকালের জনসভা হবে বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় গণভোট ইস্যুতে বিএনপি হ্যার পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনার কমিটির মুখপাত্র মাহদি আমিন। ভোটের মাঠে কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বলেও আশা জানান তিনি। বুধবার সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এসব কথা বলেন মাহদি আমিন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বুধবার সকালে গুলশানে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আগামী জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা, ইশতেহার এবং দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর নিয়ে কথা বলেন তিনি। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। একটি দল নেতিবাচক রাজনীতি করছে উল্লেখ করে মাহদি আমিন বলেন, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দেখতে চায় বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত হয়, নির্বাচনটা যেন বিতর্কমুক্ত থাকে এবং সেই নির্বাচনে যেন প্রত্যেকটা দল নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব নির্বাচন কমিশনার। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন, একাধিকবার মিটিং হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি তারা যেন এই বিষয়ে শক্ত একটি অবস্থান গ্রহণ করে। জনগণের ক্ষমতায়ন ইস্যুতে নিজ দলের অবস্থান তুলে ধরেন তিনি। যে 31 দফা রয়েছে, 31 দফায় কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যার পক্ষে অবস্থান দেব। নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টারে আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেয় তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করব। এদিকে নিজ নির্বাচনী এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর 2 আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ। লুট হওয়া অস্ত্র উদ্ধারে নির্বাচন কমিশনের জোরালো পদক্ষেপ দাবি করেন তিনি। প্রার্থী হিসেবে এবং একজন ভোটার হিসেবে আমি শঙ্কিত। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইজনকেই এই যে অবৈধ অস্ত্র যে ঘুরে বেড়াচ্ছে গত বছর অগাস্ট মাসের পর থেকে, যেগুলো এখনো উদ্ধার হয়নি, যেগুলো লুট হয়েছে, এই উদ্ধার কাজ তাদের আরো জোরভাবে চালাতে হবে। সব দল যেন সমানভাবে পরিচালনা করতে পারে এবং নির্বাচন কমিশনের আইন বহির্ভূত
কোনো কাজ যেন কেউ না করে। ফেসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান শামা ওবায়েদ। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ফ্যাসিবাদকে মোকাবেলা করে আগামী দিনের যে এই যে একটা ভোটের সুযোগ এসেছে এত 17 বছর পরে, সেই ভোটের সুযোগটাকে তারা কাজে লাগাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনকে বড় এক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই বিশাল কাজ শেষ করে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় গণভোট ও পোস্টাল ভোট থাকায় এবার ফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি। সুরিয়া মুন্নির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, বৈঠকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় সেনা সদস্য সহ নৌ, বিমান ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এছাড়া পুলিশের কাছে থাকবে 25,000-এর বেশি বডি ক্যামেরা, ব্যবহার করা হবে ড্রোন। আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় 1.5 লক্ষ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় 38,000, বাংলাদেশ কোস্ট গার্ডের 3,500 উপরে, র্যাবের থাকবেন প্রায় 8,000 এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের থাকবেন আরও 13,390 জন। বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহে মোট 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। ইতিমধ্যে সমস্ত ক্যামেরা সরবরাহ করা হয়েছে। প্রেস সচিব আরও জানান, ভোটের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানো বন্ধ সহ লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান শফিকুল আলম। পুলিশ স্টেশন থেকে লুটকৃত অস্ত্রের সংখ্যা ছিল 3,619টি, আর সেনাবাহিনী কর্তৃক অদ্যাবধি উদ্ধার করা হয়েছে 2,259টি। চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফার্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে। ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো, একটা ইনসিডেন্ট, তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়। কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায় সেটা নিয়ে কথা হয়েছে। ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট হওয়ায় এবারে ভোট গণনায় দেরি হতে পারে বলে জানান প্রেস সচিব। অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়, হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় দেশ, যেখানে ভয়ভীতির পরিবেশ থাকবে না। রাজধানীর 60 ফিটে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে বুধবার হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির। কোনো ব্যক্তি বা দলের মব সৃষ্টি করার এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। ভোটের প্রস্তুতির খবর। প্রার্থীদের সামাজিক অনুষ্ঠান ও গণসংযোগের মধ্য দিয়ে জমে উঠেছে পর্যটন জেলা কক্সবাজারের নির্বাচনী আবহ। এদিকে ভোটাররাও বিগত দিনের চাওয়ার পাওয়ার হিসেব মিলিয়ে ছক কষছেন যোগ্য প্রার্থী বাছাইয়ের। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের দক্ষিণ সীমান্তবর্তী জেলা কক্সবাজার 2,492 বর্গ কিলোমিটার আয়তনের পাহাড় আর সাগর বেষ্টিত কক্সবাজারে 4টি সংসদীয় আসন। এতে মোট ভোটার সংখ্যা 18,49,992 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,80,653 জন এবং নারী ভোটার 8,69,331 জন। এছাড়া জেলায় 8 জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।
ইতোমধ্যে এই ৪ আসনে ২৩ জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ৫ প্রার্থী। কক্সবাজার সদর আসনে মোট ভোটার রয়েছে ৫,৪৫,৯৬৩ জন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি, জামায়াত, লেবার পার্টি ও আম জনতা পার্টির প্রার্থীরা। আসন্ন নির্বাচনের মাধ্যমে যোগ্য ও ইনসাফ ভিত্তিক সমাজ, জনগণের কল্যাণ, বেকারত্ব দূরীকরণ সহ নাগরিক অধিকার নিশ্চিত হবে এমন আশা সাধারণ ভোটারদের। আমরা এই সরকারের কাছে এমন নির্বাচন চাই যে নির্বাচন কোনো বাধা বিপত্তি থাকবে না। নির্বাচনে বাংলাদেশের সকল অঞ্চলের সকল মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেই সুবিধাগুলো সংবিধান উল্লেখিত আছে সেই সুবিধাগুলো যাতে সুবিধা বঞ্চিত পরিবার থেকে শুরু করে সকল জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যায়। আগামীর বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই উৎসবমুখর একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি। দেশের উন্নয়নে কাজ করবে আর একাত্তরকে ধারণ করবে এরকম একটা নেতৃত্ব বাংলাদেশে আসুক, সেটাই আমরা প্রত্যাশা করি। সকল প্রশাসন, পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রেখে একটি সুষ্ঠু নির্বাচন আমরা উপহার চাই কক্সবাজারবাসী। গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন বলে জানিয়েছেন কক্সবাজার ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী। গোটা জাতির প্রত্যাশা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হোক, অবাধ নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় অত্যন্ত সুন্দর সুচারু রূপে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হোক। জনগণ যাতে তাদের মতামত ব্যক্ত করে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা আমরা প্রত্যাশা করি। দলগুলোর সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানান কক্সবাজার ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচন চাই আমরা। নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হলো প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। কমিশন নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে সমস্ত জিনিসগুলা, যে সমস্ত বিষয়গুলা সতর্ক থাকা দরকার, অবশ্যই সেসব বিষয়গুলো সতর্ক থাকবে। আর এই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার প্রত্যাশা ভোটারদের। আফরিন পপি, মোহনা সংবাদ। টানা শৈত্যপ্রবাহ আর কুয়াশায় জয়পুরহাট ও সিরাজগঞ্জে নষ্ট হচ্ছে বীজতলা। এই সময়টাতে সূর্যের দেখা না মেলাসহ হিমেল বাতাসে বীজতলার চারা হলদে ও সাদা হয়ে পচন ধরায় চরম উদ্বেগে পড়েছেন কৃষকরা। তবে বীজতলা রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। আক্তার হোসেন বকুল ও সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত জয়পুরহাটের পাঁচবিবিতে এবার বোরো মৌসুমের আগেই বীজতলা তৈরি করেন কৃষকরা। তবে শীতের শুরু থেকেই সূর্যের অনুপস্থিতি ও টানা কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলা। এতে বোরো মৌসুমে চারা সংকট ও মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন কৃষকরা। ঠান্ডা আর কুয়াশায় ভীষণ শেষ হয়ে যাচ্ছে, পলিথিন দিচ্ছি তবু কাজ হচ্ছে না। কুয়াশার দ্বারায় আমার বীজগুলা নষ্ট হয়ে যায়, কেমন করে আমার বীজগুলা গাড়বো? এখন পলিথিন দেওয়া হচ্ছে, তারপরও ভীষণ রক্ষা করা যাচ্ছে না। সার দিচ্ছি, কৃষি অফিসারের পরামর্শ নেওয়া হচ্ছে, তারপরও ভীষণকে রক্ষা করা যাচ্ছে না। বৈরী আবহাওয়া থেকে বীজতলা রক্ষায় পলিথিনে ঢেকে দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। আমরা কৃষক ভাইদের বীজতলা সন্ধ্যার দিকে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছি। সেই সাথে সন্ধ্যার দিকে জমিতে বীজতলায় পানি দেওয়া যেতে পারে। এই উক্ত পানি আবার সকালবেলায় নিষ্কাশন করে বাইরে বের করে দিতে হবে। এদিকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সিরাজগঞ্জের মাঠঘাট। তীব্র ঠান্ডায় চারা হলুদ ও সাদা হয়ে যাওয়া সহ মরে যাচ্ছে বীজতলা। তাতে কৃষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। প্রচন্ড ঠান্ডার জন্য একেবারে বীজতলা আমার শেষ হয়ে গেল। 15 শতক বীজতলা চাষ করছিলাম। আমার অতিরিক্ত ঘন কুয়াশা এবং শীতের জন্য আমার বেসন পুরোটাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সার, বিষ, তারপরে ভিটামিন এগুলো দিয়েছি, বেসন সব ধলা হয়ে গেছে। কোনো ডিএসএম কোনো খবর নেয় না আমার। যখন আমরা ধান লাগানোর সময় সেখন তো আর আমরা সেই টাইমে আর লাগাইতে পারবো না, যেহেতু বীজ নাই। বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া সহ পানি নিষ্কাশন, ছত্রাকনাশক ও জিপসাম স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনুমোদিত ছত্রাকনাশক আমরা স্প্রে করার জন্য কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি, সেই সাথেও জিপসাম প্রয়োগের জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। বীজতলা নষ্ট হলে চলতি বোরো মৌসুমে ধান লাগানো সম্ভব হবে না বলে দুশ্চিন্তায় এসব অঞ্চলের কৃষকরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। এই কারণে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। বুধবার রাত 1:20 দিকে মেডিসিন ভবনের 7 তলায় এ ঘটনা ঘটে। হাসপাতালের গেটে তালা দিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না। এই ঘটনার পর হাসপাতালে নার্স সহ ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত। হামলাকারীদের মধ্যে 2 জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ, র্যাব মোতায়েন করা হয়। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে পদযাত্রা করতে যাবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরে ভোটের রিকশা প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে জয়পুরহাট 1 আসনের ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট PIB এর উদ্যোগে ঝালকাঠিতে 2 দিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গণভোট 2026 উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগে মাধবদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সিরাজগঞ্জে ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান হয়েছে। পটুয়াখালী পৌরসভার আয়োজনে গণভোটের বিষয়ে ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পৌরসভার 1 নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। জামালপুর শহর ও সদর পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ভেন্যু সরানোর আবেদন প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম আশা হারাননি। বাংলাদেশ এখনও বিশ্বকাপে অংশ নিতে পারবে বিশ্বাস তার। তিনি আশাবাদী আইসিসি তাদের মন পাল্টাবে এবং ভারত থেকে ম্যাচ সরিয়ে নেবে। এর আগে টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব প্রথম আলো শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে আইসিসি 1 দিন সময় দিলে ভারতে যাবে না বাংলাদেশ। আজ নির্বাচনী প্রচার শুরু। বিএনপির প্রার্থীদের 229 জন উচ্চশিক্ষিত, ব্যবসায়ী 205। এরপর জানিয়ে দিব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। নির্বাচনী প্রচারণায় দেশ। নির্বাচন সামনে রেখে পরীক্ষা শুরু। 12 ফেব্রুয়ারি ফাইনাল, প্রধান উপদেষ্টা। সিলেট থেকে তারেক রহমানের ভোটের প্রচারণা শুরু। সমকাল শিরোনাম করেছে আজ থেকে শুরু মাঠের লড়াই। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, আচরণবিধি মেনে চলার নির্দেশনা। সরকারি কর্মচারীদের বেতন 2.5 গুণ করার প্রস্তাব। বিএনপির 72 বিদ্রোহীর 71 জন বহিষ্কার। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা। ওষুধের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। 4 দিন আগে সব বাহিনী মোতায়েন। রক্ষকী আক্রান্ত, জনগণ উদ্বিগ্ন। যুগান্তর শিরোনাম করেছে মাঠের ভোট যুদ্ধ শুরু। শাহজালালের মাজারে তারেক রহমান। সিলেটে সমাবেশ করে প্রচার শুরু বিএনপির। ঢাকায় নিজ আসন থেকে প্রচারে নামছেন ডাক্তার শফিকুর। সর্বশেষ দ্য ডেইলি স্টার। আপ টু 140% স্যালারি হাইক পিচড।
ICC rejects BCB's relocation requests. Bangladesh given 1 day to decide. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। ধানের শীষে ভোট চেয়ে সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু তারেক রহমানের। বিকেলে যাবেন হবিগঞ্জে, গণভোটে হ্যার পক্ষে বিএনপি। এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ বললেন প্রধান উপদেষ্টা। ফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ বললেন জামায়াত আমির। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের প্রত্যাশা। এবং টানা শৈত্যপ্রবাহ আর কুয়াশায় জয়পুরহাট সিরাজগঞ্জে নষ্ট বীজতলা। চরম উদ্বেগে কৃষক, পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।